প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকাটাই কামনা। আমি প্রত্যেক দিনের ন্যায় আজও কিছু পড়াশোনার ব্যাপার নিয়ে আলোচনা করছি। তোমাদের এইচএস ফার্স্ট ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের কার্যনির্বাহী যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে কিছু অংশ আগেও আলোচনা করেছিলাম, এখনো কিছুটা অংশ আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। যদি সম্ভব হয় সেটা খাতার মধ্যে নোট করে নেবে, যাতে করে তোমাদের পড়াশোনায় সেটা কাজে লাগে, ভালো হয়। তাই সরকারের ৩টা বিভাগ রয়েছে। একটা হলো শাসন বিভাগ, একটা হলো বিচার বিভাগ এবং একটা হলো আইন বিভাগ। ওই ৩টা বিভাগ দিয়েই সমস্ত দেশের শাসন কার্য বা সমস্ত দেশ পরিচালিত হচ্ছে। এভাবে শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ। আইন বিভাগ হলো পার্লামেন্ট, যেটা যে পার্লামেন্টের ২টো কক্ষ রয়েছে। একটা হলো উচ্চ কক্ষ এবং একটা হলো নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ হলো রাজ্যসভা। রাজ্যসভা যে এমপিরা, আমাদের জনগণের প্রতিনিধি যারা, এমএলএ যারা আমরা নির্বাচিত করেছি, আমাদের বুথে যারা এমএলএরা নির্বাচিত হয়েছেন, ঠিক সেই এমএলএরাই সংসদের উচ্চ কক্ষের অর্থাৎ রাজ্যসভার এমপিদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই তারা নির্বাচিত করে থাকেন। আর হলো লোকসভা, যেটা লোকসভার নিম্নকক্ষ যেটা রয়েছে সেটা হলো লোকসভা, এবং লোকসভার এমপিদেরকে নির্বাচিত করে থাকেন জনগণ তাদের প্রত্যক্ষ ভোটে। প্রতি ৫ বছর অন্তর অন্তর লোকসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদি না কোনো অঘটন ঘটে, অর্থাৎ অন্তর্বর্তী নির্বাচনের যদি কোনো রকমের যদি কোনো অঘটন সৃষ্টি না হয়, তাহলে অবশ্যই ৫ বছর অন্তর অন্তর লোকসভার সাধারণ নির্বাচন হয়ে থাকে, এবং এই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি লোকসভায় প্রেরণ করেন। রাজ্যসভায় যারা সদস্য রয়েছেন, এমপি রয়েছেন, তাদেরকে নির্বাচিত করেন। আগেই বলেছি যে আমাদের রাজ্যের যারা এমএলএ রয়েছেন, বিধানসভার যারা এমএলএ রয়েছেন, সেই বিধানসভার এমএলএরা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে রাজ্যসভার এমপিদেরকে নির্বাচিত করেন। কিন্তু ম্যাটার হলো যে রাজ্যসভার এমপি কার্যকাল হলো ৬ বছর, লোকসভার এমপির কার্যকাল হলো ৫ বছর। মনে রাখতে হবে সেটা তোমাদের। রাজ্যসভায় যারা মনোনীত হন বা নির্বাচিত হন, যাদেরকে নির্বাচিত করা হয় রাজ্যসভায়, তাদের কার্যকাল হলো ৬ বছর, এবং লোকসভায় যাদেরকে নির্বাচিত করা হয় তাদের কার্যকাল হলো ৫ বছর। লোকসভা প্রতি ৫ বছর অন্তর অন্তর একবার খালি হয়ে যায়, আবার নতুন করে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি প্রেরণ করে এবং ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি প্রেরণ করা হয়। কিন্তু রাজ্যসভা কোনো অবস্থায় একসাথে খালি হয় না। রাজ্যসভায় এই রাজ্যের হয়তো ২টা সিট, ৩টা সিট, এরকম অন্য রাজ্যের আরও কয়েকটা সিট, এরকম করে করে কয়েকটা করে খালি হয়, এবং খালি হওয়ার সাথে সাথেই ভারতবর্ষের যে নির্বাচন কমিশন রয়েছে, সেই নির্বাচন কমিশন যে রাজ্য থেকে রাজ্যসভার সিট খালি হবে, আসন খালি হবে, সেই রাজ্যে সেখানে আবার নির্বাচন করে সেই আসন পূর্ণ করা হয়। অর্থাৎ রাজ্যসভা কোনো অবস্থায় একসাথে একসাথে সেটা খালি হয় না। রাজ্যসভা একসাথে খালি হওয়ার কোনো রাস্তা নেই, যেমন করে লোকসভা রয়েছে। তাহলে রাজ্যসভা এবং লোকসভা, অর্থাৎ সংসদের নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষ, এগুলো হলো দেশের আইনসভা। সেখানে আইন তৈরি হয়, এমপিরা আইন তৈরি করেন, বিভিন্ন ধরনের আইন তৈরি করেন, অনেক কিছু আইন অ্যামেন্ডমেন্ট করেন, সংশোধন করেন, এবং সেই কিছু আইন রয়েছে যেগুলো সংশোধন করাটাও কিছুটা জটিল,
এবং কিছুটা অতি সহজে সেটা সংশোধন করে নেন বা আইন তৈরি করে নেন। তো যে আইন পার্লামেন্টে তৈরি করা হবে লোকসভায় এবং রাজ্যসভায়, পার্লামেন্টে যে আইন তৈরি করে দেয়া হবে সেই আইনটাই প্রয়োগ করে থাকে শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এইগুলো মিলে যৌথভাবে শাসন বিভাগ এবং বিচার বিভাগ মিলে সেই আইনই প্রয়োগ করতে থাকেন, প্রয়োগ করা হয় প্রত্যেকটা রাজ্যে, সমস্ত দেশে সেটা প্রয়োগ করা হয়। অর্থাৎ আইন তৈরি করে দেবে পার্লামেন্ট। এটা মনে রাখা দরকার, আইন কোনো অবস্থায় আদালতে তৈরি হয় না। আইন একমাত্র তৈরির জায়গা হলো আইনসভা এবং সেই আইনসভা হলো পার্লামেন্ট। পার্লামেন্টেই আইন তৈরি করে দেবে এবং পার্লামেন্টে যে আইন তৈরি করবে সেই আইনটাকে বাস্তবায়িত করার দায়িত্ব হলো শাসন বিভাগের এবং বিচার বিভাগের। বিচার বিভাগ নতুন করে কোনো আইন গঠন করতে পারেন না বা বিচার বিভাগ নতুন করে কোনো আইন সৃষ্টি করতে পারেন না। সমস্ত কিছু তৈরি করে দেবে পার্লামেন্ট এবং পার্লামেন্টে যেটা আইন তৈরি করে দেবে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো শাসন বিভাগের এবং বিচার বিভাগের। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা রাজ্যের যে আইনসভা রয়েছে বিধানসভা, সেই বিধানসভাও আইন তৈরি করে থাকে। অনেক সময় আইন বিভিন্ন ধরনের আইন তৈরি করে থাকে প্রত্যেকটা রাজ্যের আইনসভাগুলো। বিধানসভার এমএলএরা তারা আইন তৈরি করবেন এবং সেই আইনগুলো প্রত্যেকটা রাজ্যে রাজ্যে যে বিধানসভায় যে আইন তৈরি করবে কেন্দ্রীয় আইনসভার সাথে সাথে রাজ্যের আইনসভাগুলো যেটা আইন তৈরি করবে সেই আইনটা ইমপ্লিমেন্ট করা হবে সেই রাজ্যে। অর্থাৎ আইন তৈরির জায়গাটা হলো পার্লামেন্ট এবং রাজ্যের আইন তৈরির জায়গাটা হলো রাজ্যিক আইনসভা, যেটা হলো বিধানসভা বা বিধানমণ্ডল যেটা বলা হয়ে থাকে, সেখানে আইন তৈরি করা হয়। তাহলে সরকারের যে তিনটা বিভাগ, প্রথমটা যদি বলি আমি শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, এটা তাহলে আইনের ব্যাপারটা হলো ওইভাবে আইন তৈরি করা হয়। যে আইন তৈরি করা হবে সেটা শাসন বিভাগে যারা আমলারা রয়েছেন সেই আমলারা সেটাকে প্রয়োগ করবেন। এখন আমলা কারা? আমলা হলেন সরকারের উচ্চ পদস্থ কর্মচারী। সরকারের যারা উচ্চপদস্থ কর্মচারী রয়েছেন, পুলিশের মধ্যে রয়েছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে রয়েছেন, ডিসি থেকে শুরু করে এই উচ্চপদস্থ আধিকারিক যারা, সরকারের উচ্চপদস্থ আধিকারিক যারা, তারা সেই আইনকে অনেক সময় বাস্তবায়িত করেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা সেই আইনকে বাস্তবায়িত করেন। অর্থাৎ আইনসভা যে আইন তৈরি করে দেবে, যেভাবে বলবে শাসন করার জন্য যে রীতি নিয়ম তৈরি করে দেবে, সেই রীতি নিয়ম মেনে রাজ্যিক আইনসভা বলো বা কেন্দ্রীয় আইনসভা বলো, সেই রীতি নিয়ম মেনে আমাদের শাসন বিভাগ সেই কাজ চালিয়ে যেতে হবে। শাসন বিভাগের হলো সেই কাজ। বিচার বিভাগও ঠিক একই রকম। বিচারকগণ কোনো অবস্থায় আইন প্রণেতা নহেন, জানা দরকার প্রিয় ছাত্রছাত্রীরা। বিচারক যারা, ম্যাজিস্ট্রেট যারা, জাজ যারা, তারা কোনো অবস্থায় আইন প্রণয়ন করতে পারেন না। বিচারকরা আইন প্রণেতা নহেন। বিচারকরা শুধুমাত্র যে আইন তৈরি করে দেয়া হয়, অর্থাৎ পার্লামেন্ট বা রাজ্যিক আইনসভা যে আইন তৈরি করে দেয়া হয়, কেন্দ্রীয় আইনসভা যে আইন তৈরি করে দেয়, সেই আইনটাকে বিচারকগণ শুধুমাত্র ইমপ্লিমেন্ট করেন, সেটাকে কাজে লাগান, সেটাকে বাস্তবায়িত করেন। অর্থাৎ আইনসভা আইনকে বাস্তবায়িত করতে পারে না, আইনসভা আইন তৈরি করে দেয়। আইনসভা, রাজ্যিক আইনসভা বলো আর কেন্দ্রীয় আইনসভা বলো, তারা শুধুমাত্র আইনটাকে তৈরি করে দেয় এবং সেই আইনটাকে বাস্তবায়িত করার দায়িত্ব হলো শাসন বিভাগের এবং বিচার বিভাগের। তারা সেই আইনটাকে বাস্তবায়িত করে থাকে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, রাজ্য স্তরে বলো আর জেলা স্তরে বলো, সরকারি উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন শাসন বিভাগ পরিচালনা করার জন্য। সরকারি আধিকারিকরা রয়েছেন, আমলারা রয়েছেন এবং সেই আমলারা তারা সরকারের নিয়ম মেনে, দেশের নিয়ম মেনে, পার্লামেন্টের নিয়ম মেনে যে নিয়ম বেঁধে দেওয়া হবে সেই নিয়মটা মেনে তাদেরকে শাসন চালাতে হবে। নিয়মের বাইরে তারা শাসন চালাতে গেলে সেটা হবে বেআইনি। অনেক সময় দেখা যায় শাসন বিভাগ কোনো কোনো সময়ে তারা নিয়মের বাইরেও শাসন পরিচালনা করছে,
যদি নিয়মের বাইরে পার্লামেন্টের যে আইন তৈরি করে দেওয়া হয় বা রাজ্যিক আইনসভা যে আইন তৈরি করে দেবে, তার বাইরে যদি তারা কিছু করতে যায় এবং তার বাইরে যদি তারা কিছু করে, তাহলে সেটা হবে সম্পূর্ণভাবে বেআইনি। এবং বেআইনি কোনো কাজ কোনো অবস্থায় রাজ্যের শাসন বিভাগ বা জেলা স্তরে যে শাসন বিভাগ রয়েছে তারা সেটা করতে পারে না, তাদের সেটা করা উচিত নয়, তারা সেটা করতেও পারবে না। বিচারকরা যেটাভাবে তৈরি করে দেবেন পার্লামেন্ট, সেই অনুযায়ী তাদের বিচার করতে হবে। অনেক সময় পুরনো কেসের অনেক রেফারেন্স তারা আনেন বিচারকরা। পুরনো কেস যেটা রয়েছে, মামলা রয়েছে, সেই মামলার অনেক সময় রেফারেন্স আনা হয়ে থাকে, অনেক সময় সেটা আনা হয়। মামলাগুলোর রেফারেন্সগুলো অনেক সময় তারা আনেন। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমরা বুঝলাম যে এইভাবে আমাদের দেশ পরিচালিত হচ্ছে, দেশ চালানো হচ্ছে। তুমি যাদেরকে নির্বাচিত করে দিলে, এলাই হলেন সর্বে সর্বা। আমরা যাদেরকে এমএলএ যাদেরকে নির্বাচিত করে দিচ্ছি, তারা রাজ্যিক আইনসভায় তারা আইন তৈরি করছেন। এখন কথা হলো, যে দলের যারা শাসন করছে, যে দল শাসন করছে, সেই দলের এমএলএর সংখ্যা বা এমপির সংখ্যা যদি বেশি হয়ে যায়, বিরোধী দলের এমপির সংখ্যা বা এমএলএর সংখ্যা যদি একেবারে কমে যায়, তখন সরকার যা ইচ্ছা যেভাবে চাইবে সেভাবে আইন তৈরি করে নিতে পারবে বা যে সংবিধান রয়েছে সেই সংবিধানের অ্যামেন্ডমেন্ট বা সংশোধন তারা করে নিতে পারবে। তার জন্য একটা বিরোধী দলের গুরুত্ব ভূমিকা থাকা উচিত। বিরোধী দল শক্তিশালী একটা বিরোধী দল থাকা উচিত এবং গণতন্ত্রে বিরোধী দলই হলো আসল। শক্তিশালী যদি বিরোধী দল না থাকে, একটা দেশে যদি শক্তিশালী বিরোধী দলের যদি অভাব ঘটে, তাহলে সেই দেশের সরকার স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী হয়ে যায়। তাই সব সময় সরকার যদি গঠন, একটা বিরোধী দলরা একটা যদি মজবুত আসন না পায়, মজবুত স্তরে যদি তারা না থাকে, তাহলে সেখানেই মুশকিল হয়ে যায় এবং সেখানে গণতন্ত্র প্রকৃতভাবে গণতন্ত্র সফল হয় না। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসাবে তোমার আমার দায়িত্ব হলো দেশের গণতন্ত্র প্রকৃতভাবে সফল হচ্ছে কিনা না সে ব্যাপারে খেয়াল রাখা। দেশের গণতন্ত্র প্রকৃতভাবে সফল করার দায়িত্ব হলো আমাদের জনগণের উপর। আমরা সরকার নির্বাচিত করছি, এমন একটা সরকার নির্বাচিত করার প্রয়োজন যে সরকারের মন মানসিকতা সবসময় কল্যাণকামী রাষ্ট্র যাতে থাকে। কল্যাণকামী রাষ্ট্র হলো রাষ্ট্রের কল্যাণ করা, রাষ্ট্রের কল্যাণ করা, রাষ্ট্রের জনগণের কল্যাণ করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমমর্যাদা দেওয়া। দেশের সরকার যদি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমান মর্যাদা না দেয়, তাহলে সেই দেশের শাসন ব্যবস্থা সঠিকভাবে চলবে না। একটা দেশের শাসন ব্যবস্থা সঠিকভাবে চলতে গেলে সেই দেশের সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমদৃষ্টিতে দেখার প্রয়োজন, সবাইকে সমান দৃষ্টিতে দেখার প্রয়োজন। এবং যে দল বিরোধী থাকবে, যে বিরোধী রাজনৈতিক দলগুলো থাকবে, তারা যাতে সরকারের ডিস্ট্রাকটিভ যে কাজগুলো রয়েছে, সরকার এমন যে কাজগুলো যদি করে সরকার এবং সেই কাজের দ্বারা যদি দেখা যায় দেশের এবং দেশের জনগণের ক্ষতি হবে, তাহলে অবশ্যই তাদের এখানে বিরোধিতা করা উচিত। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিরোধিতা করার প্রয়োজন রয়েছে। এর জন্য বলি যে গণতন্ত্রে একটা বিরোধী দলের বিরাট ভূমিকা রয়েছে। এবারে আমি সংক্ষেপে আমি আরেকটা জিনিস আলোচনা করব। নির্বাচন তিন ধরনের হয় প্রিয় ছাত্ররা। একটা হলো সাধারণ নির্বাচন, একটা হলো অন্তর্বর্তী বা মধ্যবর্তী নির্বাচন এবং একটা হলো উপনির্বাচন। এবং আরেকটাও কথা তোমরা মনে রাখো, প্রত্যেকটা নির্বাচন পরিচালনা করেন একটা নির্বাচন কমিশন রয়েছে। ভারতবর্ষে একটা শক্তিশালী নির্বাচন কমিশন রয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন রয়েছে এবং সেই নির্বাচন কমিশন প্রত্যেকটা নির্বাচন পরিচালনা করেন। একেবারে রাষ্ট্রপতির নির্বাচন থেকে শুরু করে উপরাষ্ট্রপতির নির্বাচন, লোকসভার নির্বাচন, রাজ্যসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন, ইভেন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির যে নির্বাচন রয়েছে, সব নির্বাচন কন্ডাক্ট করেন একটা নির্বাচন কমিশন রয়েছে। ভারতবর্ষের শক্তিশালী একটা নির্বাচন কমিশন রয়েছে এবং সেই নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে সেই নির্বাচনগুলো পরিচালনা করেন। গোটা ভারতবর্ষের যত কিছু নির্বাচন রয়েছে, সমস্ত নির্বাচনগুলো তাদের নেতৃত্বে পরিচালনা করা হয়।
এইভাবে ভারতবর্ষের নির্বাচন চলছে। তাহলে ৩ ধরনের নির্বাচনের কথা আমি তোমাদের বললাম। একটা হলো সাধারণ নির্বাচন, একটা হলো অন্তর্বর্তী বা মধ্যবর্তী নির্বাচন এবং একটা হলো উপনির্বাচন। সাধারণ নির্বাচন হলো যে প্রতি ৫ বছর অন্তর অন্তর লোকসভার কিংবা রাজ্যের বিধানসভার যে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ বছর পর পর আমরা যে লোকসভার নির্বাচন দিই, এমপিদেরকে নির্বাচিত করি, কদিন আগে যেটা গেল, কিংবা রাজ্যের বিধানসভার অর্থাৎ বিধানসভার যে এমএলএদেরকে নির্বাচন করি, তাদেরকে যেভাবে আমরা নির্বাচিত করে দেই সেটা হলো সাধারণ নির্বাচন। অর্থাৎ ৫ বছর অন্তর অন্তর যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনকে বলা হয়ে থাকে সাধারণ নির্বাচন। ভালো করে খেয়াল রাখো, সাধারণ নির্বাচন কি জিনিস? যে সাধারণ নির্বাচন হলো যে প্রতি ৫ বছর অন্তর অন্তর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত করে, তাহলে সেই নির্বাচনটাকে বলা হয়ে থাকে সাধারণ নির্বাচন। অন্তর্বর্তী নির্বাচন হলো যে সরকার গঠন করলো, যদি সে পুরোপুরি সেই টাইমটা যে ৫ বছর সেই সরকার যদি চালাতে না পারে, কোনো কারণে সরকার যদি ভেঙে যায় বা সরকারকে যদি ভেঙে দেওয়া হয়ে যায়, তাহলে আবার যখন ৫ বছর পূর্ণ হওয়ার আগে আবার যদি দেশে নির্বাচন হয় বা রাজ্যে নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনটাকে বলা হয়ে থাকে অন্তর্বর্তী নির্বাচন। ভালো করে বুঝো, সরকার ৫ বছরের কার্যকাল পূর্ণ করতে পারেনি। ৫ বছরের কার্যকাল পূর্ণ না করে হঠাৎ করে মধ্যেখান থেকে সরকার যদি ভেঙে যায়, আবার যদি সমস্ত দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিংবা একটা রাজ্যে যদি বিধানসভার আবার নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচন চলবে, যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটাকে বলা হয়ে থাকে অন্তর্বর্তী বা মধ্যবর্তী নির্বাচন। এটা হয়েছে ভারতে অনেকবার, যে অন্তর্বর্তী এবং মধ্যবর্তী নির্বাচন হয়েছে। ইন্দিরা গান্ধীর সময় হয়েছে, বাজপেয়ীর সময় হয়েছে, অনেকবার হয়েছে, এরকম হয়েছে। অন্তর্বর্তী এবং মধ্যবর্তী নির্বাচনের মুখামুখি আমরা ভারতবর্ষ হয়েছি। অর্থাৎ ৫ বছর সরকার কার্যকাল কমপ্লিট করতে পারেনি। মুরারজি দেশাই যে সময়ে নির্বাচন হয়েছিল, অর্থাৎ ১৯৮০ সালে একবার মধ্যবর্তী নির্বাচন হয়। মোস্ট প্রবাবলি ১৯৯৭ সালেও বোধহয় বা এরকম একটা সময় অন্তর্বর্তী নির্বাচন, বা ৯৬ সালেও অন্তর্বর্তী, ৯৭ হবে বা ৯৮ এরকম একটা সময়ে অন্তর্বর্তী নির্বাচন দেশের অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ ৫ বছর কমপ্লিট হওয়ার আগে যদি সরকার ভেঙে যায় কোনো কারণে, রাজ্যের সরকার বলো আর কেন্দ্রীয় সরকার বলো, কোনো কারণে যদি সেই সরকার ভেঙে যায় আর আবার যদি সেই নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচনটাকে বলা হয়ে থাকে যে অন্তর্বর্তী বা মধ্যবর্তী নির্বাচন। এবারে উপনির্বাচন কি জিনিস? তোমার কেন্দ্রে ধরো এমপি তুমি নির্বাচিত করেছো কিংবা এমএলএ তুমি নির্বাচিত করেছো, কোনো কারণে তারা যদি পদত্যাগ করে দেন তাদের আসন থেকে, তারা যদি নিজেরা স্বেচ্ছায় পদত্যাগ করেন, অথবা তারা যদি সাসপেন্ড হন, তাদেরকে যদি সাসপেন্ড করে দেয় লোকসভা কিংবা রাজ্যের বিধানসভা, যদি তাদেরকে সাসপেন্ড করে দেয়, না হলে তারা যদি মারা যান, এরকমও সিচুয়েশন হয় যদি মারা গেছেন, তখন ওই আসনটার মধ্যে নির্বাচন কমিশন যেটা রয়েছে, ভারতবর্ষের যে নির্বাচন কমিশন রয়েছে, যে নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার অঙ্গীকারবদ্ধ, সেই নির্বাচন কমিশন তোমার এই পার্টিকুলার আসনের মধ্যে যদি আবার নির্বাচন অনুষ্ঠিত করেন, তাহলে সেই নির্বাচনটাকে বলা হয়ে থাকে উপনির্বাচন। বুঝলে কি জিনিস? অর্থাৎ তোমার যে সমষ্টি রয়েছে, তোমার যে কনস্টিটুয়েন্সি রয়েছে, সেই কনস্টিটুয়েন্সির এমএলএ বলো বা এমপি বলো, কোনো কারণে যদি পদত্যাগ করেন, এক, যদি তাকে সাসপেন্ড করা হয়, লোকসভার স্পিকার কিংবা রাজ্যের বিধানসভার স্পিকার যদি তাকে সাসপেন্ড করেন, দুই, যদি তিনি মারা যান, যদি তিনি মারা যান কিংবা স্বেচ্ছায় পদত্যাগ করেন, তাহলে সেই এলাকায় যদি আবার যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটাকে বলা হয়ে থাকে উপনির্বাচন। ওটাই হলো উপনির্বাচন। উপনির্বাচনগুলো হয়ে যায় অনেক সময়, কারণ এমএলএরা এমপিতে কন্টেস্ট করেন, এমপিতে দাঁড়ান,
এমপিতে কন্টেস্ট করার পর যদি এমপি হয়ে যান তখন তার আসন খালি হয়ে যায়, সেখানে উপনির্বাচন হতে হয়। যেমন আমাদের দলাইয়ে, শিলচরের দলাইয়ের কথা যদি আমি বলি, সেখানে পরিমল শুক্লবৈদ্য ছিলেন সেখানকার এমএলএ, কিন্তু তিনি এখন লোকসভার এমপি হয়ে গেছেন, অর্থাৎ সেই আসনটা খালি হয়ে গেছে। সেখানে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা হবে উপনির্বাচন। এটাকে বলা হয়ে থাকে উপনির্বাচন। এইভাবে আমাদের নির্বাচন ব্যবস্থা চলছে সমস্ত দেশের মধ্যে, এবং ১৯৫২ থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত দেশের যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে, সমস্ত নির্বাচনগুলো একটা নির্বাচন কমিশনের দ্বারা সেটা হয়, এবং প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার রায় বা সুকুমার সেন বোধহয়। তিনি প্রথম নির্বাচন কমিশনার ছিলেন ভারতবর্ষের, এবং তারপর থেকে সমস্ত দেশে সেই নির্বাচন চলছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অনেক কিছু জানলাম যে কিভাবে শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ কিভাবে দেশে শাসন প্রণালী চালাচ্ছে। এক, দুই হলো আমলাতন্ত্রের আমলারা কিভাবে আমলা হলেন। আবারও বলছি আমি, আমলারা হলেন সরকারি উচ্চপদস্থ আধিকারিক, ডিসি, এসপি থেকে শুরু করে বিভিন্ন কমিশনার থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে এরা যারা রয়েছেন তারা হলেন আমলা। এরা যে শাসন প্রণালী, এরা যে শাসন, সরকার যে নিয়ম বেঁধে দেয়, পার্লামেন্ট বা রাজ্যের আইনসভা যে নিয়ম বেঁধে দেবে, সেই নিয়ম মেনে তারা যখন শাসন প্রণালী চালান, এটা হলো শাসন বিভাগে তারা কাজ করছেন। বিচার বিভাগ হলো বিচারকরা, আদালত যেটা রয়েছে। বলা হচ্ছে যে বিচারকরা কোনো অবস্থায় আইন প্রণেতা নহেন, আইন প্রণয়ন করবে পার্লামেন্ট বা রাজ্যের যে আইনসভা রয়েছে, তারা আইন প্রণয়ন করবে, এবং বিচারকদেরকে যে আইন প্রণয়ন করা হবে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট বা বাস্তবায়িত করার দায়িত্ব হলো বিচারকের। এটা হলো আমাদের শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ। এগুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে এবং এগুলোর কাজ কি, এইগুলো মোটামুটি আমি তোমাদের আলোচনা করে দিলাম। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবে, বোঝার চেষ্টা করবে এবং খাতার মধ্যে নোট করবে, যাতে পরীক্ষার সময় যদি আসে সেটা মনে রেখে ভালোভাবে রেজাল্ট করতে পারো। তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক, নিজেরা ভালোভাবে পড়াশোনা করো, নিজেরা জীবনে প্রতিষ্ঠিত হোক, নিজেদের মা বাবার মুখকে আরও উজ্জ্বল করো, সুন্দরভাবে একটা জীবন কাটাও, সুন্দরভাবে জীবনে চলাফেরা করো। জীবনে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত কষ্ট আসুক, সেই বাধাকে, সেই কষ্টকে জয় করার মতো ক্ষমতা পরম করুণাময় আল্লাহ যেন তোমার মধ্যে নিয়ে আসেন। তুমি যেন অনেক বড় হও, ভালোভাবে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এই কামনা করে আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।